হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। তোমরা ভালোভাবে পড়াশোনা করছো নিশ্চয়ই। তো আজকে আমরা কি পড়বো? ওহমস ল। এখনো পর্যন্ত সে রোধ থেকে বের হতে পারিনি আমি এখনো পর্যন্ত। তো এখন রোধের আর একটু পার্ট বাকি আছে, সেখান থেকে শুরু করব। আগের দিন কি ছিল, যে ফ্যাক্টরগুলো ছিল তার মধ্যে কি উষ্ণতা একটা ফ্যাক্টর ছিল, 3 নাম্বার ফ্যাক্টর। এবং সেখানে কি দেখেছিলাম যে একটা সম্পর্ক ছিল কি, আর ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা টি, যেখানে আলফা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক, আর টি সমান হচ্ছে কি T2 মাইনাস T1 উষ্ণতা বৃদ্ধি। তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়। আর এখানে কি বলেছিলাম যে সবসময় এটা আর নটটা কি 0 ডিগ্রি উষ্ণতার রোধ হিসাবে ইউজ করতে হবে। যদি এরকম হয় যে T1 উষ্ণতায় রোধ R1 হয়, আর T2 উষ্ণতায় রোধ যদি R2 হয়, তাহলে আলফা এর মান কত হবে? তাহলে আলফার মান কত হবে? তাহলে আমি এই ফর্মুলা ইউজ করতে পারছি না, আমাকে আলফা নটের মান বের করতেছি, আর নটের মান বের করতে হবে, তারপর এখন আলফা পাবো। তাহলে দেখো প্রথমে লিখতে পারি কি, যে R1 ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা টি 1। এখানে T1 কেন ধরলাম? দেখো আমি ধরেছি কি প্রাথমিক উষ্ণতা হচ্ছে কত, প্রাথমিক 0, আর উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে, T1 হয়েছে, মানে T1 উষ্ণতায়। তাহলে এখানে T1, তাহলে 0 T1 মাইনাস 0 ইকুয়াল টু T1। ঠিক আছে, তাই এটা হলো। তারপরে 0 থেকে কাউন্ট করছি সবসময়। আবার হবে কি R2 ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা T2। এখানেও কি করছি, আমরা প্রাথমিক 0 ধরেছি আর অন্তিম T2 ধরেছি, মানে কি 0 থেকে আমরা কি কাউন্ট করছি, T1 কাউন্ট করছি, আর 0 থেকে T2 কাউন্ট করছি। তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত, T1, এখানে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে কত, T2। তাহলে T1 থেকে আমরা কিন্তু T2 নিইনি, কারণ T1 থেকে T2 কোনো ফর্মুলা নেই, আছে কোথা থেকে, 0 থেকে T1, 0 থেকে T2। আমি এটা বারবার করে বলছি এই কারণেই, কারণ অঙ্ক করতে গিয়ে এখানেই প্রবলেম হয়ে যায় অনেকের। তাহলে এগুলো বাই করে দাও। এক 2, তাহলে 1 ডিভাইড বাই যদি 2 করো তাহলে আসবে কত, দেখবে R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু 1 প্লাস আলফা টি, আর হচ্ছে 1 মাইনাস প্লাস আলফা T1 আর T2। এখান থেকে সমাধান করলে আসবে কত, আলফা ইকুয়াল টু কত আসবে, 21। ঠিক আছে, তারপর কত করব, এখানে 21 করি, 21 12, বাট এক কাজ করো 12 21 করো, 12 21টা কি, প্রথম হচ্ছে এটা R2 মাইনাস R1 21। ঠিক আছে, এখানে 12 আছে, মানে পরপর দুটো আছে, কত হবে R1 T2 মাইনাস R2 T1। মনে থাকবে 21 12 21 R2 মাইনাস R1 T2 মাইনাস R2 T1। তাহলে এটা হচ্ছে কি আলফার মান, এটা হবে। এরপর হচ্ছে কি রোধাঙ্কের সাথে উষ্ণতার পরিবর্তন। এখানে নোট করে নাও, মেয়েটাকে মুছে আমি এখান থেকে আবার করবো, একটু বড় হবে হয়তো। নোট করা হয়েছে, ভিডিওটা পজ করো, নোট করো। এরপর দেখো আমরা পড়বো কি উষ্ণতার সাথে রোধাঙ্কের পরিবর্তন। যখন এই রোধাঙ্কের ব্যাপারটা আসছে, প্রথমে জানি কি আমরা, যে R ইকুয়াল টু রো এল বাই এ, এগোটা আছে রোধাঙ্কের সাথে। তাহলে এখানে কি আর একটা উষ্ণতার সাথে ডিপেন্ড করে, তার মানে এখানে লিখতে পারি কত, রো ইকুয়াল টু আর এ বাই এল। তাহলে একটা ধাতুর যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে এ বৃদ্ধি পাবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাহলে এর পরিবর্তন হবে। ঠিক আছে,
আর এখানে হচ্ছে কি রোধেরও পরিবর্তন হবে। তাহলে প্রথমে হচ্ছে কি মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধাঙ্ক, ক্ষেত্রফল ও দৈর্ঘ্য যথাক্রমে হবে R0, ρ0, A0, L0। তাহলে আসছে কত ρ0 = R0 A0 বাই L0, 1 নম্বর। এরপর কত দেবো, যে কোনো একটা উষ্ণতা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, এবার T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রোধাঙ্ক, ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য কত আর রোটা আর টি করলাম, রোটি করছি, এটা কথা হবে AT আর এটা LT। এবার দেখো আমরা জানি কি RT সাথে সম্পর্ক কি, RT = জানি কত R0 1 প্লাস আলফা টি। এখানে আলফা হচ্ছে কি রোধের উষ্ণতা গুণাঙ্ক, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স। এখানে ক্ষেত্রফল পরিবর্তন হবে, দৈর্ঘ্য পরিবর্তন হবে। তাহলে এখানে কি লিখবো, LT = L0 1 প্লাস আলফা ড্যাশ টি দিলাম। আলফা ড্যাশটা কি, এখানে আলফা ড্যাশটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, বাংলায় লিখে একদম ভালো করে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে এটা কি হবে, AT = হবে কত A0 1 প্লাস বিটা টি। এখানে বিটাটা হচ্ছে কি, বিটা হচ্ছে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে কত 2 আলফা ড্যাশ। এখানে মান বসাবো কত A0 1 প্লাস 2 আলফা ড্যাশ ইন্টু টি। তাহলে আমি কি লিখতে পারি, রো = লিখবো কত লিখছি RT AT ডিভাইডেড বাই LT। মানগুলো বসাও, তারপর হচ্ছে R0 1 প্লাস আলফা টি প্লাস এ কত হবে A0 1 প্লাস 2 আলফা ড্যাশ টি ডিভাইডেড বাই L ইন্টু 1 প্লাস আলফা ড্যাশ টি। এবার দেখো তো এখানে R0 A L0 মানে কি ρ0, তাহলে এখানে কি হচ্ছে কত ρ0 থাকছে কত 1 প্লাস আলফা টি 1 প্লাস 2 আলফা ড্যাশ টি আর হচ্ছে কত 1 প্লাস আলফা ড্যাশ টি। এবার এখানে দেখো আলফা যদি খুব ক্ষুদ্র হয় এই রাশিটা কী হবে, দেখবো আমরা অনেক সময় করেছি কি যে 1 প্লাস আলফা ড্যাশ টি এর স্কোয়ার করছি, স্কোয়ার করলে কি হবে বলতো 1 স্কোয়ার প্লাস আলফা ড্যাশ স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2 আলফা ড্যাশ টি 2ab। সেখানে কি করি, যদি আলফা খুব ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হলে কী করতাম এই টার্মটাকে কী হয় নেগলেক্ট করা হয়। তাহলে কি বললাম, যদি আলফা ক্ষুদ্র হয় এটাকে কী হয় নগণ্য, নিয়ার অ্যাবাউট টু 0। তাহলে থাকছে কি 1 প্লাস 2 আলফা ড্যাশ টি। তাহলে এটাকে আমি ওইভাবে লিখতে পারি। তো এটা কেমনভাবে লিখবো দেখো, সমান ρ0 1 প্লাস আলফা টি 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ড্যাশ টি। কখন লিখতে পারবো এটা, এখানে এই দিকে লিখে রাখছি আমি
আলফা ক্ষুদ্র হলে আলফা ড্যাশড ক্ষুদ্র হলে কি লেখা যায় 1 প্লাস আলফা ড্যাশ টি তার হোল স্কোয়ার নিয়ার অ্যাবাউট টু 1 প্লাস 2 আলফা টি। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি কি দেখো তো, রো ডিভাইড বাই রো নট, রো ইকুয়াল টু রো নট। তাহলে এটার সাথে কেটে যাবে, এর সাথে একটা কেটে গেল, তাহলে কত 1 প্লাস আলফা টি আর 1 প্লাস আলফা ড্যাশ টি। তো এখানে আবার যদি গুণ করি সেক্ষেত্রে কী হবে, আলফা আর আলফা ড্যাশ একটা গণিত আকারে আসবে, ওখানে স্কোয়ার এসেছিল, ভাঙলে কত হবে আলফা ড্যাশের স্কোয়ার, তাহলে আলফা ড্যাশের স্কোয়ার, আলফাটা খুব ক্ষুদ্র ড্যাশ, আলফা ড্যাশটা খুবই ক্ষুদ্র তাই নগণ্য করেছি, এখানে এটাও ক্ষুদ্র এটাও ক্ষুদ্র, দুটো ক্ষুদ্রর গুণ হলে কী হবে আরও ক্ষুদ্র হবে, সেখানে আবার গুণামিল প্রয়োগ করব, কি প্রয়োগ করব যে দুটো বাদ, তাই তো এখানে নোট করা হয়েছে, এটা মনে আছে, আমি এখানে নোট লিখছি। অতএব কী হবে, রো ইকুয়াল টু রো নট 1 প্লাস, এখানে এক কাজ করে লিখে হবে আলফা প্লাস আলফা ড্যাশ ইন্টু টি, এর পর টার্মটা কী আসবে বললাম আলফা আলফা ড্যাশ টি স্কোয়ার, এটাকে কী করবো নিয়ার অ্যাবাউট টু 0 করে দেবো, নগণ্য ধরবো, কারণ হচ্ছে কি খুবই ক্ষুদ্র, এটাকে আমি একবারে বাদই করে দিচ্ছি। তো এটা হচ্ছে কি রোধাঙ্কের সাথে উষ্ণতার পরিবর্তনের সম্পর্ক, মনে থাকবে। এই জায়গাটা অনেকজন বুঝতে পারে না, তাই এখানটা করলাম, দেখে নেবে ভালো করে, এখানটা নোট করে নাও। এগুলো সব অঙ্কের জন্য বেশি ইউজ করা হয়। এরপর দেখো এখনও 2-3টে ফ্যাক্টর আছে, সেগুলো হচ্ছে কি, একটা হচ্ছে আলোর প্রভাব, সেখানে প্রথমে একটা ধাতুকে বলতে হয় কি সেলিনিয়াম ধাতু, সেখানে কি হয় আলো পড়লে তার রোধ কমে, এ দুনিয়া বড় আজীব হয়, তাই তো। তো যত বেশি আলোর তীব্রতা বাড়বে রোধ তত কী হবে হ্রাস হবে। এটার উপর ডিপেন্ড করে সেন্সার তৈরি করা হয়। সেন্সার বলতে কি দেবে, যেমন মোবাইলের সেন্সার থাকে, যদি অটো ব্রাইটনেস করে দাও অটোমেটিক লাইটটা কমে যাবে বেড়ে যাবে, অন্ধকার এলে বাড়বে, আলোতে গেলে কমে যাবে, আলোতে এলে বেড়ে যাবে, অন্ধকার এলে কমে যাবে, এরকম হয়। এটার উপর ডিপেন্ড করে কি লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স তৈরি করা হয়, যেখানে হচ্ছে কি রোদ পড়লে কমে, আলো পড়লে কমে রোদ, আর আলো অন্ধকার হলে কী হবে রোদ বেড়ে যায়। তোমাদের একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা দেখবে করানো হয়, এটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স, LDR বলা হয়, LDR লাইট ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স। সম্পূর্ণ অন্ধকার অবস্থায় রোধ হচ্ছে কি অসীম। তারপর যে চাপের প্রভাব, চাপের প্রভাব কী হচ্ছে যে ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে চাপ বাড়লে কি হয় রোধটা কমে, কার্বনের গ্রুপের উপর চাপ বাড়লে কি হয় রোধটা কমে, সেটা কি কার্বন মাইক্রোফোনে এটা কি কাজে লাগানো হয়, কার্বন মাইক্রোফোনে কাজে লাগানো হয়। আর কিছু ধাতু আছে যেমন হচ্ছে কি লিথিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সিরিয়াম, এগুলো হচ্ছে কি চাপ বাড়লে রোধটা বাড়ে, তাহলে এদের ক্ষেত্রে বাড়ে, এবং বাকি ম্যাক্সিমাম ধাতুর ক্ষেত্রে কি হয় কমে। আর হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড যদি উচ্চ ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয় সেখানে কিছু ধাতু আছে সেগুলোর ক্ষেত্রে কি হয় যে রোধটা বেড়ে যায়, যেমন হচ্ছে কি বিসমাথ হচ্ছে কি তারপরে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করলে রোধ বেড়ে যায়। এখানেও কি দেখবে আছে কি এই ধর্মকে কাজে লাগিয়ে চৌম্বক প্রাবল্য নির্ণয় করা হয়। এরপরে দেখো আমরা চলে যাব কার্বন রোধক, মানে আমরা যে রোধগুলোকে তৈরি করি, আগে বলেছিলাম কি আগে তার দিয়ে ইউজ করা হতো, তারপর এখন কি হয় এরকম একটা থাকে, এরকম আকার তেঁতুলের মতো, তাই তো দেখতে এরকম থাকে। এখানে কি থাকে বিভিন্ন কালার ব্যান্ড থাকে, কালার ব্যান্ড বলতে কি এখানে কালার দেওয়া থাকে, তোমাদের 4 ব্যান্ড, এটাকে বলা হয় কি 4 ব্যান্ড, মানে 4টা ব্যান্ড কালার থাকবে। এটা হচ্ছে ফার্স্ট, এটা ধরছি, এটাকে ধরছি প্রথম ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা থার্ড, আর এটা ফোর্থ। তো এখানে হচ্ছে কি এই ফার্স্টের একটা মান থাকে, সেকেন্ডের একটা মান থাকে, থার্ডের জন্য কি হয় 0 বসে, ফার্স্টের জন্য একটা মান বসে, সেকেন্ডের জন্য একটা সংখ্যা বসে, ফার্স্টের জন্য সংখ্যা, সেকেন্ডের জন্য সংখ্যা, থার্ডের জন্য 0, আর ফোর্থের জন্য এটা কত পার্সেন্টেজ এরর হতে পারে। যেমন ধরুন কোনো একটা সংখ্যা নিয়ে নিচ্ছি, 47000, ঠিক আছে,
প্লাস মাইনাস 20 বা 10%। 10%, মানে এটা বললাম কি এর রোধ হচ্ছে এইটা, তার মানে কি এর রোধটা কি 10% ভ্যারি করতে পারে। 10% মানে কত হবে দেখো তো, 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 4700 000, তাহলে কত হলো 4700, প্রায় 4.7, তার মানে কত লিখতে পারি এটা 10%-এর জায়গায়, মানে এতটা। তাহলে এতটা রোধ কি হতে পারে, ভ্যারি হতে পারে, কম বেশি হতে পারে। তাহলে এখানে বলছে কি এটাকে বলবো কি প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক। এটাকে বলবো কি দ্বিতীয় অঙ্ক। এখানে শূন্য সংখ্যা কটা, 3টে। এটা হচ্ছে কি এই প্রথম অঙ্ক কি করবে, ফার্স্ট ব্যান্ড, এটা সেকেন্ড ব্যান্ড, এখানে শূন্য কথা 3টে, এটা হচ্ছে কি থার্ড ব্যান্ড, আর এটা হচ্ছে কি টলারেন্স। টলারেন্স মানে কতটা নেগলেক্ট করতে হয়। তো এগুলো প্রত্যেকটা ব্যান্ডের মান আছে, কালার ব্যান্ডের, আমি আগের দিন বলেছিলাম। তাহলে একটা জিনিস প্রথমে মনে রাখো, এটাকে বলবো কি প্রথম অঙ্ক, এটাকে বলবো কি দ্বিতীয় অঙ্ক, আর এটা শূন্য সংখ্যা। তাহলে প্রথম অঙ্ক একটা কালার ব্যান্ড নির্দেশ করবে, প্রথমটা হচ্ছে কি প্রথম কালার অঙ্কটাকে নির্দেশ করবে, দ্বিতীয়টা হচ্ছে কি দ্বিতীয় অঙ্ককে নির্দেশ করবে, আর তৃতীয় ধরো না এর ভ্যালু হচ্ছে 5, তৃতীয় কালার ব্যান্ডের ভ্যালু হচ্ছে 5, তাহলে কটা হবে 5টা জিরো বসবে, 6 হলে 6টা জিরো, আর শূন্য হলে কোনো জিরোই বসবে না। ঠিক আছে, তাহলে এরপর আমরা দেখে নেবো কি যে কালার ব্যান্ডগুলোর কী কী নাম আছে বা কী কী মান আছে সেগুলো দেখে নেবো। তোমাদের আগের দিন ক্লাস আমি বলেছিলাম একটা জিনিস, মনে আছে নিশ্চয়ই, বি বি রয়, বিবি রায় goes back to his very good wife। কি বললাম এটা, বিবি রয় goes back to his very good wife, মনে থাকবে বিবি রয় গোজ ব্যাক টু হিজ ভেরি গুড ওয়াইফ। যতগুলো ক্যাপিটাল অক্ষর আছে 0 থেকে নাম্বারিং শুরু করো, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9। তাহলে এটা বাদ যাবে শুধু, তাই তো। তাহলে বি কালারগুলো কী কী, ব্ল্যাক, ব্রাউন, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, আর ডাব্লুতে হোয়াইট। ঠিক আছে, এবার লিখে নিচ্ছি কালারগুলো, আমি এখানে সাজিয়ে লিখে নিচ্ছি, ভিডিওটা পজ করে মনে থাকবে এটা। আমি এগুলো সব কালারগুলো লিখে নিচ্ছি যে কার কোনটা কালার। তাহলে এটা হচ্ছে কি কার্বন রোধকের কালার ব্যান্ডের কোড, এটা কার্বন রোধকের কালার কোড। ঠিক আছে, এখানে আমাদের কি আছে বললাম 4 ব্যান্ড, আমাদের আছে কি 4 ব্যান্ড পর্যন্ত আছে, 4 ব্যান্ড, 4টা কালার থাকবে আমাদের, মানে তোমাদের সিলেবাসের ক্ষেত্রে। সেখানে হচ্ছে কি চতুর্থ নাম্বারটা 4 নাম্বার ব্যান্ড, কালার ব্যান্ড টলারেন্সকে নির্দেশ করে, সেখানে 3টে কালার মানে 2টো কালার থাকতে পারে। এটা হচ্ছে কি গোল্ডেন আর সিলভার,
গোল্ডেন আর সিলভার কার মূল্য বেশি? গোল্ডের মূল্য বেশি, তাহলে এখানে হচ্ছে কি 5% এরর এটা নির্দেশ করবে, এটা হচ্ছে কি 10%। আর যদি কোনো কালার না থাকে, নো কালার, চতুর্থ ব্যান্ডে নো কালার, কালার হচ্ছে কি 20%। কোনটা? চতুর্থ নম্বর মানে 4 নম্বর ব্যান্ডের ক্ষেত্রে কি বললাম, যে যদি গোল্ডেন থাকে 5% এরর, সিলভার থাকলে 10% এরর, আর কোনো যদি কালার না থাকে মানে কি 3টে ব্যান্ড থাকে, 4 নম্বর ব্যান্ডটা নেই, 3টে আছে 4 নম্বরটা নেই, তখন সেটাকে কী করবো? নো কালার ধরবো, তার এরর কত হবে? 20% এরর। এরপর আমরা যাবো কি কীভাবে ইউজ করবো কালার ব্যান্ডটাকে, এটা মুখস্থ করে নেবে, এটা নোট করে দিকটা নোট করা হয়েছে, ভালো করে নোট করে নাও পুরো বোর্ডটা। এখানে কোশ্চেন দেওয়া হয় কি যে কার্বন রোধকের কালার ব্যান্ডের সাহায্যে কীভাবে রোধ নির্ণয় করা হয়, লেখো। কীভাবে রোধ নির্ণয় করা হয় লেখো। তাহলে এখানে হচ্ছে কি প্রথম কালার ব্যান্ড, প্রথম কালার ব্যান্ড কি নির্দেশ করে? প্রথম অঙ্ক, দ্বিতীয় কালার ব্যান্ড, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় কালার ব্যান্ড হচ্ছে শূন্যের সংখ্যা, গোদা বাংলায় লিখলাম শূন্যের সংখ্যা। আর চতুর্থ কালার ব্যান্ড এটা কি নির্দেশ করবে? টলারেন্স, এটা কি বলেছি? গোল্ডেন থাকলে 5%, সিলভার থাকলে 10%, আর নো কালার থাকলে 20%। ধরে নাও এখানে আছে কি একটা কার্বন রোধক আছে, এটা কার্বন রোধক ধরে নাও, সিম্পলিফাইড আঁকা ভালো। এখানে প্রথমটা আছে কি ইয়েলো, এটা হচ্ছে একটা কালার, দুটো, তিনটে, চারটা, ঠিক আছে। এটা কালার ব্যান্ড, 4টা কালার ব্যান্ড। 4টা পেন থাকলে ভালো হতো দেখাতে, কিন্তু নাই, আমার কি করব। দেখতে স্যার সবই ব্ল্যাক লাগছে, আপনি বলছেন অন্যরকম, তাই তো? ধরো এটা হচ্ছে কি ইয়েলো, হলুদ, বাংলা নাম ইউজ করি, হলুদ মানে হচ্ছে কি ইয়েলো। এটা হচ্ছে কি ব্লু, নীল, এটা আছে গ্রিন, আর এটা আছে কি রূপালি। এই রূপালি কোনো মেয়ে নয়, ঠিক আছে? এই রূপালি হচ্ছে কি রং রূপালি, ঠিক আছে? রূপালি অনেকটা মেয়ের নাম হয় এগুলো, তো এখানে কোনো ব্যাপার নাই। হলুদ হচ্ছে কি ইয়েলো, নীল, ব্লু হচ্ছে নীল, গ্রিন মানে এটা কি সবুজ, ঠিক আছে? এটা লিখে রাখি বাংলায় সবুজ, বাংলা নামগুলো মনে রাখবে, সবুজ, আর হচ্ছে রূপালি। তাহলে কত হবে এর রোধটা? তাহলে প্রথম হচ্ছে কি হলুদ, হলুদের কত নাম্বার আছে গো? 4 নম্বরে, হলুদের কালার কোড 4, তাহলে প্রথম অঙ্ক কি 4। তারপর হচ্ছে কি নীল, নীল বলতে কোনটা? ব্লু, কত নাম্বার আছে? 6, এটা হচ্ছে ব্লু, তো 6 দ্বিতীয় অঙ্ক, প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক। তারপর কি আছে? সবুজ, গ্রিন, কটা আছে? 5, তাহলে কটা বসলো? 5টা শূন্য বসলো, ঠিক আছে? কটা শূন্য বললো? 5টা শূন্য, প্লাস মাইনাস কি আছে এখানে? রূপালি, রূপালি মানে কত পার্সেন্ট? সিলভার মানে রূপালি 10%। এটা হবে কি এর রোধ। এটাকে বলবো কি প্রথম অঙ্ক, প্রথম অঙ্ক। এটা হচ্ছে কি দ্বিতীয় অঙ্ক, আর এটা হচ্ছে কি শূন্যের সংখ্যা, এটা টলারেন্স। এরপর ধরে নাও এমসিকিউ দিয়েছে, সেক্ষেত্রে তোমাকে হয়তো টলারেন্স 10% না বলে রোধের মানটা বের করতে হতে পারে। কেমন করে? আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরে নাও কোনো একটা রোধ এসছে কত
470 470 ওহম। এটাকে আমি কি দেবো, এটা কী হবে, এটা ওহমে হবে, এটা ওহম, ঠিক আছে, এটা ওহম, 470 ওহম। এর টলারেন্স হচ্ছে কত, 10% টলারেন্স, মানে ফোর্থ ব্যান্ড আছে কি, একটু পালে আছে। তাহলে এটা লিখবো কেমন হবে, দেখো এটা এইভাবে লেখা যায়, 470 10% করে নেবো, 10 ডিভাইডেড বাই 100 কত হবে 47, 47। তাহলে রোধটা কত হবে 470 প্লাস মাইনাস 47 ওহম। বুঝা গেল? এর কালার কোড কত হবে, 4 মানে কি হচ্ছে ইয়েলো, তারপর কি হবে 7, 7 মানে কোনটা, ভায়োলেট, ঠিক আছে। এখানে 0 বলতে কটা জিরো আছে, একটা জিরো আছে, মানে কি ব্রাউন। এখানে 47 মানে কত, 10% এরর, সিলভার। তাহলে রোদ থেকেও আমি কালার কোড লিখতে পারি, আর কালার কোড থেকে রোদ বের করতে পারি। তাহলে এখানে প্লাস মাইনাস, তাহলে দেখতে হবে কি কত পার্সেন্টেজ, এর কত পার্সেন্টেজ দেখতে হবে, সেই অনুযায়ী কী হবে গোল্ডেন, সিলভার বা নো কালার হবে। নো কালার মানে কোনো কালার দেওয়া নাই, মানে এটা যদি না দেওয়া থাকতো, এখানে সিলভারটা না থাকলে কত হতো 20% হয়ে যেত, মানে এটা যদি না থাকতো, ঠিক আছে, সরি এটা ভুল বললাম, এটা না থাকলে মানে কি তোমার 20% দেখতে হতো। বা এখানে যদি দিত কি এই রূপালি না থাকলে কি করতাম আমি, মানে এই কালার ব্যান্ড যদি নাই থাকতো সম্পূর্ণ, তাহলে কত করতাম, এটা 20% করতাম। আশা করি বুঝতে পেরেছো, ভালো করে একবার দেখো। প্রথম কালার ব্যান্ড প্রথম অঙ্ক, দ্বিতীয় কালার ব্যান্ড দ্বিতীয় অঙ্ক, তৃতীয় কালার ব্যান্ড শূন্যের সংখ্যা, চতুর্থ কালার ব্যান্ড টলারেন্স, মানে কতটা নগণ্য করব, মানে প্লাস মাইনাস লিখবো, এররটা লিখবো, এরর, ঠিক আছে। নোট করে রাখো এগুলো ভালোভাবে, এখান থেকে কোশ্চেন দেওয়া হয়, থাকবে। নোট করা হয়েছে। এবার দেখো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, যেমন ক্যাপাসিটরে পড়েছিলে ধারকের, ঠিক এখানেও আছে একই রকম কম্বিনেশন। এবং ক্যাপাসিটরে যেমন অঙ্কগুলো করেছিলে যে কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল, মানে মিশ্রর ক্ষেত্রে এখানেও সে একই রকমভাবে করব, খালি ফর্মুলাটা একটু পার্থক্য হয়ে যাবে। তাহলে প্রথমে হচ্ছে কি সিরিজ, সিরিজ বা শ্রেণী সমবায়, বাংলায় লিখি একবারে সম্পূর্ণ, আমরা বাংলায় গান গাই তাই তো, শ্রেণী সমবায়। সেক্ষেত্রে কি হয়, একটা রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্ত, তিনটি থাক, বেশি নিলে বেশি ঝামেলা। এটা R1, এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে R3। তুল্য রোধ কি বোঝায়, যে এই তিনটের পরিবর্তে যদি এমন একটা রোধকে ব্যবহার করা হয় যেটা হবে কি এদের সমতুল্য, তাকে বলা হয় কি তুল্য রোধ। তাহলে এই বর্তনীর মোট রোধ কত হবে, তাহলে যখন শ্রেণী সমবায় নেব তখন এখানের মধ্যে কি হয়, কারেন্ট ফিক্স থাকে, এখানে কি থাকে কারেন্ট I। তাহলে শ্রেণী সমবায়ে, এটা মনে রাখবে, সমবায়ে প্রবাহ মাত্রা স্থির থাকে, কিন্তু কি হবে বিভব পরিবর্তন হয়, এবং হয় কিন্তু বিভিন্ন রোধের বিভব পতন বিভিন্ন হয়, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে I কারেন্ট যাচ্ছে, ধরুন এটা A পয়েন্ট আর এটা হচ্ছে B পয়েন্ট, তাহলে এখানে কত হচ্ছে, এখানে V1, এখানে কত হবে V2, এখানে কত হবে V3, কারণ বিভিন্ন এক্ষেত্রে বিভিন্ন হবে বললাম। কত হবে এটা IR1, কত হবে এটা IR2, এটা কত হবে IR3। তাহলে কত লিখবো দেখো তো, VA মাইনাস VB, মানে এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কত হলো, মানে ধরুন নাও কি ঘর থেকে খাবার নিয়ে এসছো বা পয়সা নিয়ে এসছো, এখানে খরচা হচ্ছে, এখানে খরচা হচ্ছে, এখানে খরচা হচ্ছে, তাহলে এখানকার মধ্যে মোট খরচা কত, এটা খরচা প্লাস এটা খরচা প্লাস এটা খরচা, কত হবে V1 প্লাস V2 প্লাস V3, কত হবে I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3 মোট খরচা। এবার আমি যখন ইকুইভ্যালেন্ট করব,
ভ্যালেন্ট করব, তখন কি হবে, এই কটা সবকে বাদ দিব, বাদ দিয়ে কী করবো, একটাই মাত্র নেব। তা কেমন নিলাম এটা, এই একটা বড় বার নিলাম, একটা নিলাম। এর হচ্ছে কত ধরলাম আর, এখানে হচ্ছে কি এ পয়েন্ট, এখানে হচ্ছে কত বি পয়েন্ট। এর মধ্যেও কারেন্ট কী যেতে হবে, একই পরিমাণ কারেন্ট আই যাচ্ছে। তাহলে এখানেও কি লিখতে পারি আমি, ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু আই আর। তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ, আর যদি 1 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 আর 2 থেকে কি পাচ্ছি, তাহলে 1 ও 2 থেকে পাচ্ছি কি, থেকে পাই আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে, যদি R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 সমান যদি স্মল আর হয়, তাহলে R ইকুয়াল টু কত হবে, এন আর। ঠিক আছে, এন আর। তাহলে এখানে কি, যে তুল্যরোধটা কি হচ্ছে, যে কোনো একটা রোধের থেকে বেশি, তুল্যরোধের মানটা কি হবে সবসময় যে কোনো রোধের থেকে বেশি। তুল্য রোধের মান যে কোনো রোধের থেকে বেশি, তাই তো। এখানে বাধা আছে, এখানে বাধা পাচ্ছে, সব জায়গায় বাধা হবে, অর্থাৎ বাধাটা কি বেশি হয়ে যাবে। মানে ধরো না এরকম হচ্ছে, একটা ধরো না ভাঙা ব্রিজ আছে রাস্তা দিয়ে, ভাঙা ব্রিজ, এখানে একটা ভাঙা ব্রিজ আছে, এখানে লোক যাতায়াত করতে কষ্ট হয়, তাহলে কষ্ট দূর করার জন্য কি করা হলো, আবার এখানে একটা ভাঙা ব্রিজ তৈরি করে দেওয়া হলো, তাতেও কষ্ট দূর হচ্ছে না, এখানে আবার একটা কি করে দেওয়া হলো, ভাঙা ব্রিজ করে দেওয়া হলো। ভাঙা ব্রিজ থাকে যদি এরকম, তাহলে কি হবে, এখানেও জাম হবে, এখানেও জাম হবে, এখানেও জাম হবে, আর এখানেও কষ্ট, এখানেও কষ্ট, এখানেও কষ্ট, তাহলে কষ্টটা এখন কি হবে, 3 গুণ হয়ে যাবে, কষ্ট বেড়ে যাবে। তাহলে আমাকে যদি লোককে সাহায্য করতে চাওয়া হয়, তাহলে কি করতে হবে আমাকে, এর সমান্তরালেও যদি একটা ভাঙা ব্রিজ ব্যবহার করি, যে এর সমান্তরালেও যদি ভাঙা ব্রিজ ইউজ করি, তাহলেও কিন্তু চাপ কমে যাবে। তখন এইদিকে 10টা লোক যাচ্ছিল, আমি এর সমান্তরালে আর একটা ব্রিজ করে দিলাম, তখন এইদিকে 5টা গেল, এইদিকে 5টা গেল, এমন হতে পারে, চাপ তো কমবে। তাহলে যদি এটা ভাঙা ব্রিজ থাকে, তাহলে তাকে কি করবো আমরা, সাহায্য করার জন্য কী করবো, এখানে একটা ব্রিজ করে দেবো, তাহলে সমান্তরালে যখনই যোগ করে দেবো, তখন কী হবে, তার রোধটা কমে যাবে, বাধাটা কমে যাবে। এটা নোট করো। এবার আমি কি করব, সমান্তরাল সমবায়টা করব। নোট করা হয়েছে। আরেকটা মনে রাখবে যে এখানে যদি কোনো স্থান পরিবর্তন করা হয়, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করলে রোধের কোনো পরিবর্তন হয় না। এরপর কি বললাম, সমান্তরাল সমবায়। এখানে কি থাকে, এটা ধরুন একটা সমান্তরাল সমবায়, যেটা কি আছে এরকম, তাহলে এটা হচ্ছে কি এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, এটা যদি R1 হয়, এটা R2 হয়, এটা R3 হলে কি হবে, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে বা শাখার মধ্যে কি হবে, বিভব সমান হবে। তাহলে কি সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য প্রতিটি শাখার জন্যে সমান। অর্থাৎ কি, এখানে কি হবে, এখানে প্রবাহ মাত্রা রোধের ব্যস্তানুপাতে ভাগ হয়, অর্থাৎ প্রতিটি শাখায় প্রবাহ
আলাদা হয়, যদি রোধ আলাদা হয়। কারণ হচ্ছে কি, রোধ সমান হলে কি হবে, সেক্ষেত্রে প্রবাহমানটা সমান হয়ে যাবে। তাহলে এখানে যদি কারেন্ট আই হয়, আই যায়, তাহলে এখানে কি হবে দেখো তো, I1 হলো, এখানে I2 হবে, এখানে I3 হবে, হবে কি না? ভাগ হয়ে গেল। কিন্তু I ইকুয়াল টু কি লিখবো, I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এখানে লিখতে পারি কত, যে I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এরপর এর জন্য কি বিভব পার্থক্য, ভি, এর জন্য ভি, এর জন্য ভি। আরটা কি ধরে নিচ্ছি, যে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু ভি। তাহলে এর জন্য কত, ভি, এর জন্য ভি, এর জন্য ভি। তাহলে এখানে লিখতে পারি কি আমি, আই ইকুয়াল টু, দেখো আমরা জানি কি ভি ইকুয়াল টু আই আর জানি, তাই তো? তাহলে আই ইকুয়াল টু কি জানি, ভি বাই আর, এটাই হবে তো। তাহলে আই ইকুয়াল টু I1 বলতে কত হবে, ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3। এই দুটো প্রান্ত বিভব পার্থক্য ভি, এর দুটো প্রান্ত বিভব পার্থক্য ভি। তাহলে ভি বাই I2 ইকুয়াল টু কত হবে আর, এখানেও কত হবে ভি বাই R3, সরি I3 ইকুয়াল টু R3 ইকুয়াল টু আই। এটা হলো। এরপর দেখো তুল্য যখন করবো, ইকুইভ্যালেন্ট কি করব, এই সবকটার পরিবর্তে একটাকে ইউজ করব। এটা হচ্ছে কত, এটা ধরলাম আর, এটা ভি এ, আর এটা হচ্ছে ভি বি। এখানে প্রবাহ কত, আই। তাহলে এখানে আই কত লিখতে পারি আমি, আই ইকুয়াল টু লিখবো ভি এ মাইনাস ভি বি ডিভাইডেড বাই আর, দ্যাটস ইকুয়াল টু ভি বাই আর। এটাকে আমি এক কাজ করি, আর পি করে দিই, আর পি মানে প্যারালাল এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর পি এখানে হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ প্যারালাল কানেকশন। তাহলে কত হবে এখান থেকে আমরা পাবো, অর্থাৎ ভি বাই আর ইকুয়াল টু ভি বাই R1 প্লাস ভি বাই আর পি R2 প্লাস ভি বাই R3। অর্থাৎ 1 বাই আর পি ইকুয়াল টু কত হবে, 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। আরও থাকলে আরও হবে। তাহলে এটা হচ্ছে কি, সমান্তরাল সমবায়ী তুল্য রোধের মান। ঠিক আছে, নোট করতে হবে, এখানে দুটো পয়েন্ট আছে বলছি, কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবে। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে কি, এক নাম্বার, যদি R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 যদি Rn সমান যদি R হয়, তাহলে আর পি কত হবে, R বাই N। আর এরা সমান্তরাল থাকলে হবে, এরা শ্রেণীতে থাকলে আর এস সমান কত হবে, আর এন। এটা শ্রেণী সমবায় তুল্য রোধ, শ্রেণী সমবায়ের তুল্য রোধ, আর এটা হচ্ছে কি সমান্তরাল। তুল্য রোধ, এদের মধ্যে সম্পর্ক কী হবে দেখো তো, আর পি ডিভাইডেড বাই আর এস কত হচ্ছে, আর বাই এন ডিভাইডেড বাই আর এন মানে কত হচ্ছে, 1 বাই এন স্কোয়ার। অর্থাৎ কি, আর এস মানে হচ্ছে কত, এন স্কোয়ার আর পি।
এন এর মানটা কত, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা খুশি হতে পারে, আমার কি। 2 নাম্বার পয়েন্ট, এখানে দেখো যে কোনো একটা রোধের মান কী হবে, তুল্য রোধের থেকেও বড় হবে, মানে কি তুল্য রোধটা কী হচ্ছে, যে কোনো রোধের থেকেও ছোট। এখানে বলবো কি তুল্য রোধ, যেমন ধারক করতে বলেছিলাম সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যে কোনো রোধের থেকে ছোট, তবে সব থেকে যে ছোট তার থেকেও ছোট, সব থেকে যে ছোট তার থেকেও ছোট হবে। প্রমাণটা কীভাবে করব, যে 1/RP গ্রেটার দেন কত হবে, 1/R। কারণ কি এটা প্লাস এটা প্লাস এটা পেলে মিনিট হচ্ছে এটা, এটাকে ধরো কে ওয়াই, ধরি এটাকে ধরো এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো, যদি হয় তাহলে কি লিখতে পারি, এ গ্রেটার দেন এক্স লিখতে পারি, তো এ গ্রেটার দেন ওয়াই লিখতে পারি কিনা, তা মাথায় আসছে না। দেখো এরকম আছে 10 ইকুয়াল টু 2 প্লাস 3 প্লাস 5, সেটা দেখতে পারি 10 গ্রেটার দেন 2, 10 গ্রেটার দেন 3, 10 গ্রেটার দেন 5 লেখা যায়। কত হবে, এটা যদি হয় তাহলে কত আসলে কত, R1 গ্রেটার দেন RP। ঠিক সিমিলারলি কি লিখবো, 1/RP গ্রেটার দেন 1/R2 নিলাম, R2 তাহলে কত আসছে দেখো এখানে, R2 গ্রেটার দেন RP, কোনাকুনি গুণ করে দাও চলে আসবে। ঠিক সিমিলারলি কথা হবে R3 গ্রেটার দেন RP, যতগুলো নাও না কেন সবই এরকম হবে, অর্থাৎ কি যে কোনো একটা রোধ তুল্য রোধ কী হবে, যে কোনো রোধের থেকেও ছোট হবে থাকবে। আর যদি দুটো রোধ থাকে তাহলে কি করবে, যদি এরকম হয় যে 1/RS RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 হলে কত দেখবো, RP ইকুয়াল টু R2 গণিত R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। যখন ক্যালকুলেশন করবে তখন আছে কি 1/20 প্লাস 1/30, লস হয়ে করে সময় নষ্ট করতে যাবে না, কী করবে ডাইরেক্ট কী করবে, RP ইকুয়াল টু 20 গণিত 30 প্লাস 50 12, ঠিক আছে। আর একটা কি সমবায় আছে, মিশ্র সমবায়, সেটা হচ্ছে কি সবগুলোকে মিক্সড আছে। আজকে এখন পর্যন্ত থাক, চাপ হয়ে যাবে না হয় তোমাদের, অল্প অল্প করে পড়ো, নেক্সট ক্লাসে পড়াবো অনুপ্রবাহ বেগ পড়াবো, ড্রিফট ভেলোসিটি হবে, তারপর কী হবে কোষের সমবায়। কোষের সমবায় বলতে কি, আমরা দেখেছো নিশ্চয়ই যে ব্যাটারি যখন কানেকশন করি কেমন করে করি, এই একটা ব্যাটারি যে পেন্সিল ব্যাটারি, ঠিক আছে, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এমন করে লাগানো হয়, এটা হচ্ছে কি এটা মাইনাস এটা প্লাস, তাহলে একটা প্লাস মাইনাস করে লাগাতে হয়, অর্থাৎ কি এরকম লাগাতে হয়। তাহলে এরকম করে লাগালে কি হবে, এর বাড়বে, এটা ধর নাও কি 1.5 ভোল্ট, এটা হচ্ছে 1.5 ভোল্ট, তাহলে এখানে কত পাবো 3 ভোল্ট, এটা হচ্ছে কত 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, এটাও 2 ভোল্ট, তাহলে এদের মধ্যে কত হবে, এটা 6 ভোল্ট। আর যদি উল্টো লাগিয়ে দিই, ধরো একটাকে এরকম করে দিলাম, এরকম করে দিলাম, উল্টো কানেকশন, সরি আবার ভুল করলাম, এরকম উল্টো, মানে এর নেগেটিভ সাথে নেগেটিভ বা পজিটিভের সাথে পজিটিভ থাকলো, এটা মানে কি উল্টো হয়ে গেল, মানে ব্যাটারিটা কেমন লেগে গেল, এরকম হয়ে গেল, এটা হচ্ছে 1.5, তখন কি হবে, এটা প্লাস এটা মাইনাস, এই দুটো কত হবে 0 হয়ে যাবে, তাহলে এটা কত হবে 0 হবে, এদের মধ্যে ভোল্টেজ কত হবে 2 ভোল্ট, তাহলে 3টে ব্যাটারি ইউজ করে আমি 2 ভোল্ট পাচ্ছি। তাহলে একটা যদি n সংখ্যক সিরিজ থাকে, যদি এরকম n সংখ্যক থাকে, একটাকে উল্টো লাগালে কত যাবে 2 যাবে মোট, তাহলে 10টা থাকলে কত হবে, তাহলে 10টা থাকলে পাবো কত 10 দুগুণে 20 পাওয়ার কথা, যদি একটাকে উল্টো লাগায় তাহলে কত হবে 20 মাইনাস 4, মানে 2 যাবে, কত হবে 16, ধরো 8টা ইফেক্টিভ হবে, ঠিক আছে।
এর মিশ্র সমান্তরাল সমবায় করব। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে।